জুলজি সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে প্রাণীর পরিচিতি। এখানে আমরা প্রথম চ্যাপ্টারে প্রাণীদের যে ফাইলাম গুলো সেগুলোর জেনারেল বৈশিষ্ট্যগুলো পড়ছি। পরেরটা যেহেতু আমরা মানুষ পরেরটার মধ্যে পড়ি, এরা আমাদের সবচেয়ে নিকট সম্পর্কীয়। এদের ফাইলাম ছাড়াও সাব ফাইলাম, তারপর ক্লাস, সুপার ক্লাস, এই বিষয়গুলো আমরা পড়ছি, মানে এটা একটু ডিটেল পড়ছি। এখন প্রাণীর পরিচিতি এই অংশটাতে আমরা মোটামুটি রিলেভেন্ট কয়েকটা প্রাণী সম্পর্কে একটু ডিটেল জানবো, মানে ওদের পুরো জীবনযাপন, ওদের দৈহিক গঠন, ওদের টিস্যুর স্ট্রাকচার, ওদের পুষ্টি, প্রজনন, ওদের মানে সবকিছু আর কি। এর মধ্যে হচ্ছে হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ। এটা কম বেশি তোমরা জানো। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে হাইড্রা। প্রথম যেটা জানতে হবে যে হাইড্রা কোন ফাইলামের অন্তর্ভুক্ত। হাইড্রা হচ্ছে আমাদের দ্বিতীয় ফাইলাম, ফাইলাম নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়া। নিডারিয়ার আরেকটা নাম কি? সিলেন্টেরেটা। সিলেন্টেরেটা নামটা কেন বললাম? কারণ হাইড্রাদের বডির ভেতরে একটা কমন গহ্বর থাকে, যেটা তাদের সংবহন এবং গ্যাস্ট্রো মানে পুষ্টি, সংবহন এবং পুষ্টি দুইটা ফাংশনই করে। এর জন্য ওটাকে একসাথে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন। সিলেন্টেরন সবারই থাকে নিডারিয়া পর্বভুক্ত। তাহলে এই সিলেন্টেরনের জন্য ওদের আরেকটা নাম হচ্ছে সিলেন্টেরেটা। আমরা জানি যে এই পর্বটা দ্বিস্তরী, মানে ভ্রূণীয় দশায় ওদের যে টিস্যুগুলা প্রথমে দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে এন্ডোডার্ম আর একটা হচ্ছে এক্টোডার্ম। তার মানে ওদের মেজোডার্ম বলে আসলে কিছু থাকে না, তবে এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে একটা অকোষীয় জেলির মতো স্তর থাকে, যে স্তরটাকে বলা হয় মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া জিনিসটা কি? অকোষীয় এবং জেলির মতো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আরেকটু পড়বো, মানে সামনে পড়বো। আমি তোমাকে একটু ওভারভিউ দিচ্ছি যে এটা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। আচ্ছা, আপু আব্রাহাম ট্রেমি। হ্যাঁ বলো। ওয়েটিং রুমটা চেক করেন, একদম নেট খারাপ হয়ে গেছিল, বের হয়ে গেছে। আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে একজন সায়েন্টিস্ট, যিনি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে এই প্রাণী প্রকৃতিটাকে মানে প্রতিষ্ঠিত করছেন। এবং এই অদ্ভুত একটা বৈশিষ্ট্য এর পুনরুৎপত্তি, এই বৈশিষ্ট্যটার কারণে এই প্রাণীটা মানে বিশেষভাবে পরিচিত। ঠিক আছে, এই জন্য ট্রেমলেকে কি বলা হয়? হাইড্রার আবিষ্কারক। আর ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াসের কথা আমরা কোথায় পড়ছি? বিপদ নামকরণের জনক উনি, ক্যারোলাস লিনিয়াস। উনি যেমন বিপদ নামকরণের জনক, একইভাবে উনি হাইড্রার নামকরণটাও করছেন। হাইড্রা হচ্ছে, নামটা আসছে কোথা থেকে? হাইড্রা নামের একটা ড্রাগন আছে গ্রিক মিথোলজিতে। গ্রিক মিথোলজিতে এরকম অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণীর কথা আছে, যেখানে দেখবা স্ফিংস, তারপর ফিনিক্স, এ ধরনের অনেক প্রাণীর কথা তোমরা কখনো শুনছো বা দেখছো। তো এরকম একটা প্রাণী হচ্ছে হাইড্রা ড্রাগন। তার 9টা মাথা, এবং একটা মাথা কোথাও একটা কাটলে সেটা আবার গজায়, আবার দুভাগ হয়ে গজায়, মানে খুবই অদ্ভুত। মহাবীর হারকিউলিস, যিনি একজন মিথোলজির হিরো অথবা দেবতা, এই ধরনের একজন ব্যক্তি, উনি হচ্ছে এই দানবটাকে বধ করে। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না। মেইন কথা হচ্ছে যে হাইড্রার, এই যে দেখো, একটা লম্বা বডির মাথায় অনেক, মানে একটা বডিতে অনেকগুলা মাথা। এই জিনিসটা দেখতে অনেকটা হাইড্রার যে কর্ষিকা গুলো আছে না, কর্ষিকা গুলার মতো দেখতে। আর ওই যে ক্ষতিগ্রস্ত অংশ আবার কাটার সঙ্গে সঙ্গে গজায় যাচ্ছে, এই বিষয়টা হাইড্রার ক্ষেত্রে আসলেই ঘটে। হাইড্রার ক্ষেত্রে ওর বডিতে কোথাও যদি কেটে যায়, কাটা জায়গা থেকে সেখানে আবার হাইড্রা গজায়। ঠিক আছে, খুবই ইউনিক একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু সচরাচর অন্য প্রাণীতে দেখা যায় না। এই অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে এটার নাম দেওয়া হচ্ছে হাইড্রা। বাংলাদেশে 40টির মতো প্রজাতি আছে। হাইড্রার কথা যেটা বলবো সেটা হচ্ছে, এটা একটা জলজ প্রাণী। ঠিক আছে, সাধারণত মিঠা প্রাণীতে মোটামুটি থাকে। আহ
এদের গায়ের রং, কোশিকা সংখ্যা, দৈর্ঘ্য, জননাঙ্গের অবস্থান, আকৃতি অনেক কিছুর বেসিসে বিভিন্ন শ্রেণীবিন্যাস করা যেতে পারে। বাট ওভারঅল হাইড্রা 40টার মতো প্রজাতি বাংলাদেশে আছে। তার মধ্যে 3টা একদম, সরি, 40টা হচ্ছে পৃথিবীতে আছে, আর বাংলাদেশে আছে হচ্ছে 3টা। এই 3টার নাম, সায়েন্টিফিক নেম সহ মুখস্থ করতে হবে। কেন? কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলছি যে যে কোনো জায়গায় এমসিকিউ এর 3টা ইনফরমেশন বা 4টা ইনফরমেশন যেখানে আছে, সেই জায়গাগুলো বিশেষভাবে এমসিকিউ করার জন্য খুবই উপযোগী। মানে একদম অপশন রেডি, তুমি খুব সহজে বলবে নিচের কোনটি বাদামি বর্ণের হাইড্রা? হাইড্রা অলিগার্টিস, হাইড্রা ভিরিডিস, তারপর হচ্ছে হাইড্রা ভালগারিস, ক্লোরোহাইড্রা ভিরিসিসিমা। তাহলে এখান থেকে তোমাকে বাছতে হবে, বাদামি বর্ণের হচ্ছে অলিগার্টিস, সবুজ বর্ণের ভিরিডিসিমা, আর বর্ণহীন বা হলুদ বাদামি হচ্ছে হাইড্রা ভালগারিস। এর মধ্যে হাইড্রা ভালগারিসটা সুলভ, সবচেয়ে কমনলি পাওয়া যায়। কোথায় থাকে? একক মুক্তজীবী প্রাণী, তার মানে এদের কোনো দলবদ্ধতা বা কলোনি টাইপের ফরমেশন নাই। মিঠা পানিতে থাকে, আমি যেটা বলছিলাম যে মিঠা পানিতে, এবং সাধারণত দেখা যায় যে একটু পরিষ্কার পানি বা পানির যেখানে তলদেশে একটু ছায়া ছায়া ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ওই সব জায়গায় থাকে। ঠিক আছে, ঘোলা উষ্ণ চলমান পানিতে পাওয়া যায় না। ক্ষুধার্ত অবস্থায় দেহ ও কর্ষিকাকে সর্বোচ্চ প্রসারিত করে পানিতে দুলতে থাকে। কেন করে বলতো? কারণ কর্ষিকা দিয়ে সে সহজে শিকার ধরতে পারবে, দুলতে থাকে। মানে সে পানিতে দুললে কি হবে, যে পানির কারেন্টের সাথে সাথে যেই সব পুষ্টি পদার্থ বা ধরো যে ছোট ছোট অন্য প্রাণী যেটা কেউ খাইতে পারে, এরকম জিনিসকেও ইজিলি ধরতে পারবে। এবং এরা হচ্ছে মাংসাশী, তার মানে এরা অন্য প্রাণী খেয়ে বাঁচে। কি ধরনের প্রাণী খায়? আহ কি ধরনের প্রাণী খায় এটা আমরা একটু পরে পড়বো, যে বিভিন্ন ছোট ছোট আর্থ্রোপড, ছোট মাছের ডিম, এই জাতীয় জিনিসপাতি খায়। হ্যাঁ, বইতে আরো কয়েকটা এক্সট্রা আছে, এটা আমরা সামনে পড়বো। এদের অযৌন জননের 2টা টাইপ আছে, মুকুলোদ্গম এবং দ্বিবিভাজন। দ্বিবিভাজনটা হচ্ছে ওই যে আমরা যেই কথাটা বললাম যে একটা হাইড্রা, মনে করো এটা একটা হাইড্রা, হঠাৎ করে একটা আঘাত পাইলো, এখানে কেটে গেল। এই যে কাটা অংশটা, এই অংশটা ধীরে ধীরে এখান থেকে আবার গজায় যাবে। আর এই অংশটা যে এতটুকু ছিল, সেখান থেকে কিন্তু ওর বাকি অংশটা আবার গজায় যাবে। তাহলে এইভাবে যে জননটা হচ্ছে, রিপ্রোডাকশন, আলটিমেটলি কি হলো, একটা হাইড্রা কেটে কিন্তু 2টা নতুন হাইড্রা হলো, তাই না? এটা কিন্তু আগের হাইড্রাটা নাই। তো এটাও একটা রিপ্রোডাকশন, যেটা কিনা একটা অযৌন প্রজনন, এবং এটার নাম হচ্ছে দ্বিবিভাজন। আর মুকুলোদ্গম হচ্ছে যে যখন প্রচুর খাবার দাবার থাকে, বা ধরো যে অনুকূল পরিবেশে তখন কি হয়, হাইড্রার বডির এইখানটায় নিচের দিকে একটা ছোট মুকুলের মতো বের হয়, তারপর ধীরে ধীরে ওটা বড় হতে থাকে, এবং ওটা এরকম করে গাছে যেরকম ডাল গজায় না, অনেকটা ওই রকম ভাবে। এটাও আমরা একটু ডিটেল পড়বো সামনে। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। একটা বিশেষ ধরনের কোষ আছে হাইড্রাতে, যে কোষটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, এই কোষের বৈশিষ্ট্যটা হচ্ছে, এগুলো লেখার দরকার নাই, এটা বইতেই আছে, সামনে আরেকটু সামনে আছে। পুনরুৎপত্তির ক্ষমতার কথা যেহেতু আসলো, এর জন্য আমি বলতেছি। ইন্টারস্টিশিয়াল কোষের একটা বিশেষত্ব হচ্ছে যে সে অন্যান্য সব ধরনের কোষে পরিণত হতে পারে। তার মানে তোমাকে যদি একটা ইন্টারস্টিশিয়াল কোষ দেওয়া হয়ে যায়, তাহলে তুমি সেখান থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা ডেভেলপ করতে পারবা। সে হাইড্রার ম্যাম যত রকমের, হ্যাঁ কি হচ্ছে? ওয়েটিং রুমে আসছে একজন। আচ্ছা, তাহলে হাইড্রার সব রকমের কোষ ডেভেলপ করতে পারবা, তার মানে একটা পূর্ণাঙ্গ হাইড্রাই তৈরি করতে পারবা শুধু একটা ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। আচ্ছা, এখন আমাদের যেটা মুখস্থ পড়া সেটা হচ্ছে শ্রেণীতাত্ত্বিক অবস্থান। এর মধ্যে কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম নিডারিয়া এই পর্যন্ত তুমি জানো। ক্লাস হাইড্রোজোয়া, এই জিনিসটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। ক্লাস হাইড্রোজোয়া কেন? কারণ এর ভেতরে যে সিলেন্ট্রনটা আছে সেটা অবিভক্ত, একটা একটা বড় কম্পার্টমেন্ট, এর মাঝখানে কোনো ভাগ নাই। তাহলে এটা হচ্ছে হাইড্রোজোয়া। অর্ডার হচ্ছে হাইড্রোইডিয়া, পলিপ দশা প্রধান। আমরা পড়ছিলাম না যে নিডারিয়া, ইয়ে ফাইলামের যারা আছে ওদের 2টা রূপ হয়, পলিপ আর মেডুসা। পলিপটা কি? স্থবির এবং অযৌন অবস্থা, আর মেডুসাটা কি? সচল এবং যৌন অবস্থা। তাহলে পলিপ দশা প্রধান মানে হচ্ছে স্থবির এবং অযৌন অবস্থায় সে তার জীবনের
অধিকাংশ টাইম পার করে দেয়, স্থির থাকে, একটা কোথাও চুপ করে বসে থাকে। শুধুমাত্র খাবার যখন দরকার তখন সে চলাচল করে বা খাবারের সোর্সের দিকে যায়, অথবা কোনো একটা জায়গায় তার থাকার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে সেখান থেকে ও অনুকূল কোথাও একটা যাওয়ার চেষ্টা করে। এটা ব্যতীত ও কিন্তু চলাচল করে না হাইড্রা। আচ্ছা, ফ্যামিলি হাইড্রিডি এককভাবে বাস করে। জেনাস আর স্পেসিস এটা তো তুমি এমনি পারো। দেখো এমনি পারো কিন্তু কয়েকটা জিনিস, কিংডম ফাইলাম এমনি জানো, জেনাস স্পেসিস এমনি জানো, তাহলে আমার নতুন করে পড়তে হচ্ছে মাত্র তিনটা জিনিস, ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোইডা, আর ফ্যামিলি হাইড্রিডি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পড়তে হবে পুরাটাই। এখন আসি আমরা হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য দেখতে কিরকম। নিডারিয়া গ্রুপভুক্ত যারা সবাই আছে এরা সবাই কিন্তু অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম কি জিনিস? অরীয় প্রতিসম মানে দেহের মাঝ বরাবর তুমি যদি একটা লম্বাটে অ্যাক্সিস বা অক্ষ রাখো, তাহলে সেই অক্ষকে ক্রস করে বডিটাকে তুমি দুইয়ের অধিক সমান অংশে ভাগ করতে পারবা। মানে জিনিসটা কি বোঝাচ্ছে, মনে করো এই যে হাইড্রাটা আমি এখানে লম্বা লম্বি সাইড থেকে দেখতেছি, এটাকে যদি আমি এই বরাবর কেটে কাট সেকশনটাকে উপর থেকে দেখি, তাহলে কাট সেকশনটা দেখতে কিরকম হবে? এরকম গোল হবে না? তাহলে এর মাঝ বরাবর যে সেন্টার, এটাই হচ্ছে যেখানে অক্ষটা পাস করছে। অক্ষটা কিভাবে পাস করছে? এই বরাবর। তাহলে এই সেন্টার দিয়ে অক্ষটা পাস করছে, তাহলে এখান থেকে আমি এভাবে কাটলে সমান দুটা অংশ, এভাবে কাটলে সমান চারটা অংশ, এভাবে কাটলে সমান ছয়টা অংশ। তাহলে আমি দুইয়ের অধিক সমান অংশে যদি ভাগ করতে পারি সেটা হচ্ছে অরীয় প্রতিসম। প্রতিসাম্যতার এই ধারণাগুলো আমি চ্যাপ্টার 1 পড়ানোর সময় পড়াইছিলাম, এখন নতুন করে এত ডিটেল বলার কথা না। বাট তোমরা যেহেতু চ্যাপ্টার 1 পড়ে এখনো পরীক্ষা দাওনি, অনেকদিন আগে যেহেতু পড়ানো হয়েছে, এর জন্য অনেকে ভুলে যেতে পারো, তাই একটু রিক্যাপ করলাম। আচ্ছা, এদের দেহের সাইজ কতটুকু? 10 থেকে 30 মিলিমিটার এবং চওড়ায় 1 মিলিমিটার চওড়া। আচ্ছা, এখানে হাইড্রা পড়তে যে আমি তোমাদেরকে বলবো যে শুধু হাইড্রা না, এখন থেকে যে কোনো চ্যাপ্টার পড়লেই হেডলাইনটা খেয়াল করবা। আগে পড়বা হেডলাইন, তারপরে দেখবা যে কোন হেডলাইনের আন্ডারে কি ব্যাখ্যা করা হচ্ছে সেটা পরে। আগে যদি তুমি হেডলাইন মানে হচ্ছে যে বোল্ড লাইন গুলো আগে ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার দিতে পারবা। মনে করো আমি আমি যেহেতু মেডিকেল অ্যাডমিশনের সাথে মানে অ্যাডমিশন টেস্ট দিছি বা পার করে আসছি বা এটা নিয়ে কাজ করছি, সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথাই বলতেছি। এটা অন্য জায়গার জন্য অ্যাপ্লিকেবল মোটামুটি। যে আচ্ছা, ভার্সিটিতে আরেকটু ডিটেল কোশ্চেন হয়, বায়োলজিতে মানে একটু বেশি মুখস্থ টাইপের জিনিস হয়। মেডিকেলে মুখস্থ টাইপ যেমন হয় তেমন সহজ কিছু প্রশ্ন হয়। যেরকম একটা প্রশ্ন যে নিচের কোনটি হাইড্রার বডির অংশ না বা হাইড্রার বহির্গঠনের অংশ না? তাহলে হাইড্রার অংশ বহির্গঠনের অংশ হচ্ছে হাইপোস্টোম, দেহকাণ্ড আর পদতল। এর সাথে দিয়ে দিবে যে আচ্ছা মুখছিদ্র না, মনে করো যে দিল নিমাটোসিস্ট। নিমাটোসিস্ট কিন্তু একটা হাইড্রার বডিরই একটা অংশ, কিন্তু ওইটা একটা কোষ, ওটা একটা বিশেষ ধরনের কোষ, তুমি বলতে পারো না যে ওটা একটা অঙ্গ। ঠিক আছে, তোমাকে যদি বলে যে একটা মানুষের বডিতে কি কি অঙ্গ আছে, তাহলে তোমার বলতে হবে মাথা, তারপর বডি ট্রাঙ্ক এবং হাত পা, এভাবে বলতে হবে। ওখানে কিন্তু তুমি আলাদা করে আরবিসি ডাব্লিউবিসি এইসব বলতে জানো না, তাই না? তাহলে ওই কোশ্চেন আনসার কিন্তু এটা না, সেরকমই। তাহলে প্রথমে হাইড্রাকে বাহ্যিক ভাবে অঙ্গে ভাগ করা হয়েছে, তিনটা অংশ বা অঙ্গ: হাইপোস্টোম, দেহকাণ্ড আর পদতল বা পাদচাকতি। হাইপোস্টোমের মধ্যে কি কি পড়ে এই জিনিসগুলো আমার খেয়াল করতে হবে। হাইপোস্টোম হচ্ছে মুখের জায়গাটা, মুখ ছিদ্র, তার সাথে সাথে তার আশেপাশের যে বৃত্তাকার অংশটুকু, সে পুরাটাই হচ্ছে হাইপোস্টোম। তাহলে দেখো এখানে আমি যে মার্ক করছি এইটুকু হচ্ছে হাইপোস্টোম। হাইপোস্টোমে কি আছে? আশেপাশের যে চাকতির মতো জায়গাটা এবং মাঝখানে একটা ছিদ্র, মুখ ছিদ্র। এক মিনিট।
আচ্ছা, এই গেল হাইপোস্টোম। এখন আমার যেটা ঝামেলা লাগতো, আমি প্রায় যেটা খেয়াল করতে ভুলে যেতাম, এর জন্য আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে কোর্সিকাটা দেখো হাইপোস্টোমের জাস্ট পাশ থেকে বা একটু নিচ থেকে কোর্সিকা গুলো উঠছে। কোর্সিকা গুলোর শুরু কোথায় হয়েছে? হাইপোস্টোমের জাস্ট নিচ থেকে। কিন্তু এইটা কিন্তু হাইপোস্টোমের অংশ না। খুব ভালো করে খেয়াল করো, কোর্সিকা কিন্তু দেহকাণ্ডের অংশ। কোর্সিকা, মুকুল, জননাঙ্গ এগুলো হচ্ছে দেহকাণ্ডের অংশ। আমি তোমাকে বলছিলাম যে আগে আমরা হেডিংটা পড়বো। তাহলে দেহকাণ্ড পড়ার পর তোমার আগে খেয়াল করতে হবে যে কোর্সিকা হচ্ছে দেহকাণ্ডের অংশ, মুকুল হচ্ছে দেহকাণ্ডের অংশ এবং জননাঙ্গ দেহকাণ্ডের অংশ। এরপরে গিয়ে তুমি ভেতরে রিডিং করবা যে কোর্সিকার যে বর্ণনাগুলো আছে। 6 থেকে 10টা কোর্সিকা থাকে হাইড্রা ভালগারিসে, 6 থেকে 10টা সরু কোর্সিকা থাকে এবং ওরা কিরকম হয়? সংকোচনশীল হয়। দেহে মানে ফুল দেহের চাইতে অনেক বেশি লম্বা হয়, সুতার মতো। কোর্সিকার বহু প্রাচীরে অসংখ্য ছোট ছোট টিউমারের মতো নেমাটোসিস ব্যাটারি থাকে। প্রত্যেক ব্যাটারিতে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস থাকে। তাহলে নেমাটোসিস্ট হচ্ছে একটা বিশেষ কোষ। এই কোষটা সম্পর্কে আমরা ডিটেল সামনে গিয়ে পড়বো। এই কোষগুলা কয়েকটা কোষ একসাথে মিলে একটা করে নেমাটোসিস ব্যাটারি ফর্ম করে এবং এক একটা করে ব্যাটারি কোথায় থাকে? কোষিকার গায়ে থাকে। এবং কোষিকা এবং নেমাটোসিস পারস্পরিক সহযোগিতায় আহার সংগ্রহ, চলন, আত্মরক্ষা এগুলা করে। এরপরে আসি মুকুল। মুকুল হচ্ছে এই যে আমি বলতেছিলাম যে যখন খাবারের প্রতুলতা থাকে, প্রচুর খাবার, তখন তারা বংশবৃদ্ধি করে কিসের মাধ্যমে? মুকুলোদ্গমের মাধ্যমে। তো এটা কোন ঋতুতে হয়? এটা ইম্পর্টেন্ট, গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে মুকুল সৃষ্টি হয়। একটা হতে পারে, একাধিক হতে পারে, এবং এর মাধ্যমে নতুন মুকুল সৃষ্টি, নতুন আর কি বংশ বিস্তার করে এভাবে। এরপর জননাঙ্গ। যৌন জনন হয় হচ্ছে হেমন্ত আর শীতকালে। ঠিক আছে, উপরের অংশে ঊর্ধ্বাংশে শুক্রাশয় থাকে, সেটা হচ্ছে কোণাকার, আর নিচের অংশে ডিম্বাশয় থাকে গোলাকার। আর বডির মেইন 3টা অঙ্গের মধ্যে আরেকটা আমরা পড়েছিলাম যে পাদচাকতি বা পদতল। সেটা হচ্ছে একদম নিচের দিকে। এদের তো আসলে ওভাবে পা থাকে না, বাট একটা চাকতির মতো জিনিস থাকে যেটার উপর ভর দিয়ে ওরা দাঁড়াতে পারে। দেহ কাণ্ডের নিম্ন প্রান্তে অবস্থিত গোল চাপা অংশ, সেটাকে বলা হয় পাদচাকতি বা পদতল। এই পাদচাকতির নিচে ওরা গ্যাসিয়াস বাবল সৃষ্টি করে। ঠিক আছে, এখান থেকে ওরা গ্যাসিয়াস বাবল সৃষ্টি করে এবং এই বাবলটা প্রাণীদেরকে ভাসায় রাখার জন্য খুবই কাজে দেয়। চাকতির ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলন সম্পন্ন হয়। গ্লাইডিং চলন হচ্ছে বিশেষ একটা টাইপের চলন। সেটা কিরকম করে ওরা চলে? যে মনে করো এটা একটা হাইড্রা, ওর যে পদতলের এই জায়গাটা, এখানে কোষগুলো এই যে এরকম 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 করে মুভ করে, ঠিক আছে, নড়াচড়া করে, এর মাধ্যমে খুব আস্তে আস্তে পিছলে পিছলে চলতে থাকে। এটা হচ্ছে গ্লাইডিং চলন। এরপরে আমরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী সম্পর্কে একটু ডিসকাস করবো। এই ডিসকাশনটা আমি তোমাদেরকে এই পড়া শুরু করার একদম প্রথমেই পড়াইছি যে এক্টোডার্ম আর এন্ডোডার্ম দুইটা স্তর থেকে মাঝখানে একটা অকোষীয় জেলির মতো লেয়ার থাকবে। সেই লেয়ারটাকে বলা হয় মেসোগ্লিয়া। ঠিক আছে, এক্টোডার্মটা পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণীতে গিয়ে কিসে কনভার্ট হয়? এপিডার্মিস। ঠিক আছে, এক্টোডার্ম কনভার্ট হয় এপিডার্মিসে, আর এন্ডোডার্ম কনভার্ট হয় গ্যাস্ট্রোডার্মিসে। এই যে, তাহলে দেখো, তোমাকে অবশ্যই কোশ্চেনে খেয়াল করতে হবে তোমাকে ভ্রূণ অবস্থায় লেয়ারের নাম চাইছে নাকি পূর্ণাঙ্গ প্রাণীতে লেয়ারের নাম চাইছে, এই জিনিসটা কিন্তু ভুলানো যাবে না। এরপর আমরা হাইড্রার অন্তর্গঠনে চলে যাব। অন্তর্গঠনে এখানে আমরা একদম ওদের কোষীয় লেভেলের যে গঠনটা সেটাই করব। দেহের অন্তর্গঠনে মূলত 2টি অংশ থাকে। আসো আমরা একটু রিক্যাপ করি। আমরা দেহের বহির্গঠনে কিন্তু 3টা অংশ পাইছিলাম, হাইপোস্টোম, দেহকাণ্ড আর পাদচাকতি। আর অন্তর্গঠনে আমরা 2টা অংশ পাচ্ছি, দেহ প্রাচীর আর সিলেন্টেরন। সিলেন্টেরনটা হচ্ছে প্রাচীর বেষ্টিত মাঝের যে ফাঁকা জায়গাটা, সেটা। সিলেন্টেরনের কথা আমরা আগে বলছিলাম।
আচ্ছা, একটা হাইড্রাকে লম্বালম্বি ভাবে বা লংগিটিউডিনাল সেকশন করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে লম্বচ্ছেদ। আবার তার আরেকটা সেকশন করা হচ্ছে ট্রান্সভার্স বা আড়াআড়ি, যেটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদ। দেখো, প্রস্থচ্ছেদে জিনিসটা দেখতে গোলাকার এবং লম্বচ্ছেদে এই যে এরকম ভেতরটা ফাঁপা। এবং একটা বিষয় দেখো, যে সিলেন্টেরনের যে ফাঁপা অংশটা, সেই ফাঁপা জায়গাটা কিন্তু কোশিকার মধ্যেও কন্টিনিউ করছে। ঠিক আছে? আমাদের মানুষকে যদি তুমি এভাবে কাটো, তাহলে দেখবা যে পেট আর বুক এরকম ফাঁকা ফাঁপা, মাঝখানে ডায়াফ্রাম আছে। কিন্তু তার হাত এবং পা সেগুলা কিন্তু নিরেট, এদের মধ্যে কিন্তু ফাঁপা নাই। ঠিক আছে? এরকম দেখতে পাবো আমরা, এই জায়গাটা ফাঁপা দেখতে পাবো। কিন্তু এদের অদ্ভুত ব্যাপার দেখো, আমাদের হাত পায়ের মতো না, কিন্তু কোশিকার ভেতরটাও কিন্তু ফাঁপা, মানে সিলিন্ড্রনটা কন্টিনিউ করছে। আচ্ছা, এখানে আমাদের প্রথম যেটা জানতে হবে, এপিডার্মিসে কি কি কোষ আছে, তারপর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে কি কি কোষ আছে। ঠিক আছে? কোষের নামগুলো জানতে হবে। এই এমসিকিউ এর জন্য কোষের নামটা আগে ইম্পর্টেন্ট, এরপরে আমরা ধীরে সুস্থে কোষের বর্ণনাগুলো করব। দেখো, এপিডার্মিসের কোষ 7টা। একটা হচ্ছে পেশি আবরণী কোষ। নাম থেকে আমরা বুঝতেছি এটা মাংসপেশির মতো চলনে সাহায্য করে। আবার আবরণী, তার মানে এটা হচ্ছে আমাদের মানে আমাদের না, সরি, হাইড্রার যে বডির আবরণীটা মানে ঢেকে রাখার কাজটা করে। তাহলে ওটা একাধারে আবরণী হিসেবে কাজ করে এবং চলনের জন্য পেশি হিসেবে কাজ করে। এরপর আসছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষটার নাম কিন্তু আমি শুরুতে তোমাদেরকে বলছিলাম যে এইটা হচ্ছে একটা বিশেষ ধরনের কোষ, যে কোষের অদ্ভুত একটা ক্ষমতা আছে, সে অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। এবং এই বৈশিষ্ট্যটার কারণেই হাইড্রার বডির যে কোনো একটা পার্ট কাটা পড়লে সেখান থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা আবার তৈরি হতে পারে, এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই কিন্তু এটা। এরপর থাকে সংবেদী কোষ। আমাদের যেমন চোখ থাকে, নাক থাকে, কান থাকে, আমরা আলো দেখতে পাই, ঘ্রাণ পাই, খাবারের স্বাদ পাই, টাচ পাই, যে কোনো কিছু আমরা যে সংবেদন গুলা পাই, এদের তো আর অত ইন্ট্রিকেট, অত সুন্দর গঠনের কোনো অঙ্গ থাকে না। ওদের কিছু কোষ থাকে যেটা দিয়ে ওরা, ধরো, পানির কারেন্ট, পানির যে টেম্পারেচার, পানির যে পিএইচ, আশেপাশে কোনো খাবার মতো কিছু আছে কিনা, আশেপাশে কোনো বিপদ আছে কিনা, এই বিষয়গুলো ওরা সেন্স করতে পারে। তাহলে এটা হচ্ছে সংবেদী কোষ। ছবিতে সংবেদী কোষটা একটু খেয়াল করো, দেখো রোমের মতো আছে, যে রোমের মতো, এই রোমের আগা দিয়ে কিন্তু এখানে আসলে কিন্তু ওরা বিভিন্ন জিনিস ওদের প্রয়োজন মতো সেন্স করতে পারে। এরপরে হচ্ছে স্নায়ু কোষ। আমাদের বডিতেও থাকে স্নায়ু কোষ। ওরা কি করে, যে কোনো একটা সংবেদী অঙ্গ থেকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনফরমেশন নিয়ে যায়। আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তুমি কিছু একটা করতে চাও, সেই অর্ডারটা আবার তোমার জায়গা মতো নিয়ে যায়। তাহলে এই যে ইনফরমেশনের আদান প্রদান, এই বিষয়টা করে স্নায়ু কোষ। এরপরে হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি মানেই হচ্ছে সেখান থেকে কিছু ক্ষরণ হবে, কোন একটা রস, কোন একটা এনজাইম, কোন একটা হরমোন, কোন একটা পিচ্ছিল পদার্থ, যে কোনো কিছু, এদের কি ক্ষরণ হবে সেটা আমরা সামনে গিয়ে পড়বো। আচ্ছা, জনন কোষ, নামেই বুঝতে পারছো যে প্রজননের জন্য এটা কাজ করে। আর নিডোসাইট একটা বিশেষ ধরনের কোষ, যেটা এক্সক্লুসিভলি এই যে নিমাটোডাতে থাকে, সরি, হ্যাঁ নিমাটোডাতে নিমাটোডা বলছি, নিরারিয়াতে এক্সক্লুসিভলি থাকে। আচ্ছা, এরপরে আসি গ্যাস্ট্রোডার্মিস। সেখানে গ্যাস্ট্রোডার্মিস নাম থেকেই বুঝতে পারছি যেটা পুষ্টি রিলেটেড। তো এখানে একটা কোষে থাকবে পুষ্টি কোষ, গ্রন্থি কোষ এখানেও থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ এখানেও থাকে, সংবেদী কোষ, স্নায়ু কোষ এখানেও থাকে। তাহলে এখানে আমরা 5 ধরনের কোষ পাচ্ছি। দুটো স্পেশাল এবং এক্সট্রা কোষ আমরা পেলাম বাইরে, অর্থাৎ এপিডার্মিসে, যেটা হচ্ছে জনন কোষ আর নিডোসাইট, আর বাকি 5টা কিন্তু কমন। আর একটা জিনিস খেয়াল করো, যে পেশি আবরণী কোষ এপিডার্মিসে আছে, কিন্তু গ্যাস্ট্রোডার্মিস তার জায়গায় কি আছে, পুষ্টি কোষ। আসলে পুষ্টি কোষের কিন্তু আরেকটা নাম পেশি আবরণী কোষ, মানে ওটাও পেশি আবরণী কোষের মতোই, খালি ওটা ভেতরের লেয়ারে থাকে এবং ওটা পুষ্টির কাজ করে দেখে ওটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে। আচ্ছা, কোষগুলো সম্পর্কে আমরা ডিটেল পড়বো ধীরে ধীরে।
আমরা এখন ফার্স্টে আসি যে এপিডার্মিস বা বহিঃত্বকের যে কোষগুলো সেগুলা কাজের ভিন্নতা অনুযায়ী এদের গঠনের বৈচিত্র্য দেখা যায়। একটি পাতলা নমনীয় কিউটিকলে আবৃত এপিডার্মিস হাইড্রার বহিয়ার আবরণ গঠন করে। আচ্ছা, কিউটিকল জিনিসটা কি? কিউটিকল শব্দটার সহজ যদি শব্দার্থ করি, কিউটিকল মানে হচ্ছে চামড়া। ঠিক আছে, কিউটিকল মানে হচ্ছে চামড়া, বাট এদের আমাদের মানুষের যেরকম চামড়া এরকম এত উন্নত গঠনের চামড়া আসলে নাই। বাইরে দিয়ে একটা অকোষীয় লেয়ার থাকে। মনে করো আমি আকাশি রং দিয়ে যে লেয়ারটা আঁকতেছি, এই যে এরকম করে একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে ওদের কিউটিকল। কিউটিকলের পরেই একটা কোষের স্তর থাকবে, সেল লেয়ার থাকবে, সেই লেয়ারটাকে বলা হয় এপিডার্মিস, যেটা হাইড্রার বহির আবরণ গঠন করে। 7 ধরনের কোষ থাকে, কোষগুলোর নাম আমি বলছি এবং এগুলা কোষের সম্পর্কে এখানে ডিটেল বলা আছে। আচ্ছা, পেশি আবরণী কোষ, মাসকুলো এপিথেলিয়াল সেল, আমি ইংলিশ নামগুলো উচ্চারণ করতেছি, তোমরা যখন পড়বা ইংলিশ নামগুলো আবার একটু খেয়াল করবা। এপিডার্মিসের অন্যান্য কোষের তুলনায় পেশি আবরণী কোষগুলো আকারে বড় এবং সংখ্যায় অধিক। তোমরা দেখছো যে এপিডার্মিসের কোষের নামগুলো যেখানে বলছে, এখানে একদম প্রথমেই পেশি আবরণী কোষের কথা বলছে, কারণ এরা সবচেয়ে বেশি এবং সাইজে সবচেয়ে বড়। ছবিটা দেখো, এই যে হলুদ বাদামি রঙের যে কোষগুলো, এগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। ছবি দেখবো আর আমরা পড়বো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা সাইজে বড় এবং সংখ্যায় বেশি। আরেকটা জিনিস বলে রাখি, এই ছবিটা কিন্তু তোমাদের আঁকা প্র্যাকটিস করতে হবে। এই ছবিটা তোমরা একটা কাজ করবা, এই ছবিটা সবাই এঁকে টেলিগ্রামের গ্রুপে দিয়ে দিবা। তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকের, আগামীকালকে সারাদিন টাইম, কালকের মধ্যে যে যেই টাইমে পারো আর কি দিয়ে ফেলবা, কালকের মধ্যে সবাই করে ফেলবা এই হোমওয়ার্কটা, এই ফিগারটা, ঠিক আছে? মিস যেন না হয়। আচ্ছা, পেশি আবরণী কোষ হচ্ছে নাশপাতি আকৃতির। নাশপাতি আকৃতির কেন বলছে? যে এই যে নিচের দিকে একটু সরু, বাইরের দিকটা একটু মোটা, সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপরে অবস্থান করে। এই যে এই জায়গাটা থাকে মেসোগ্লিয়া, এর উপরে অবস্থান করবে। প্রতিটি কোষে বড় একটি নিউক্লিয়াস, অনেকগুলো গহ্বর থাকবে। আদর্শ প্রাণী কোষে উপস্থিত যা 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 অঙ্গাণু থাকার কথা, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবকিছুই থাকবে। দুটা কার্যকরী অংশ থাকে, বাইরের দিকে প্রশস্ত মিউকাস দানাযুক্ত আবরণীয় অংশ, আর ভেতরের দিকে সরু দুইটি পেশি প্রবর্ধন ও মায়োনিম মায়োনিম সূত্রক সমৃদ্ধ পেশিময় অংশ। তাহলে এখানে দেখো যে প্রশস্ত অংশটা হচ্ছে আমাদের পেশি কোষের। আচ্ছা, এখানে পেশি কোষ আলাদা ভাবে দিচ্ছি, আমি এই ছবিটাতে দেখাই। প্রশস্ত অংশটা হচ্ছে আবরণী অংশ, যেটা বাইরে থাকে। দেখো, তুমি একটা কিছুকে ঢেকে রাখতে চাচ্ছ, সেটাকে অবশ্যই বাইরে দিয়ে ঢাকতে হবে, তাই না? ভেতরে থেকে তো আর লাভ নাই, ওটাকে বাইরে ঢাকতে হবে। তাহলে আবরণী অংশটা হচ্ছে বাইরে, এবং সেখানে ছোট ছোট দানা থাকে। কিসের দানা? মিউকাস দানা। মিউকাস জিনিসটা কি, এটা আমি মনে হয় তোমাদেরকে আগেও বলছি। মিউকাস জিনিসটা হচ্ছে যে পিচ্ছিল পদার্থ। তুমি মনে করো তোমার নিজের মুখের ভেতরে ফিল করো, ভেতরটা হচ্ছে ভেজা ভেজা, নাকের ভেতরটা ভেজা ভেজা পিচ্ছিল। আমাদের বডির ভেতরের সারফেস কিন্তু সব জায়গায় এরকম ভেজা পিচ্ছিল টাইপের, যাতে বডির ভেতরের মুভমেন্টের কারণে ফ্রিকশনে টিস্যুর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে? এটা ছাড়াও আরো অনেক প্রোটেকটিভ ফাংশন আছে এই মিউকাস জিনিসটার। তাহলে এদের কোষেও মিউকাস দানা থাকে। এই মিউকাস দানারও কিন্তু কাজ এইটাই, যে পিচ্ছিল জিনিসটা এর বাইরে দিয়ে, মিউকাস দানাটা যখন ক্ষরিত হবে তখন বাইরে দিয়ে একটা পিচ্ছিল প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে,
যাতে বাইরের পরিবেশ থেকে ওর বডিতে একটা সুরক্ষা দিতে পারে। ঠিক আছে, তাহলে মিউকাস দানা হয়ে থাকবে বাইরের অংশে, প্রশস্ত অংশে, যে জায়গাটা আসলে আবরণীয় অংশ। আর ভেতরের দিকটা হচ্ছে আহ তোমার পেশিময় অংশ, সেখানে দুটো পেশি প্রবর্ধন থাকবে। পেশি প্রবর্ধন হচ্ছে এই যে এখানে একটা পেশি প্রবর্ধন, এখানে একটা পেশি প্রবর্ধন, এবং তাদের মধ্যে ভেতরে একটা তন্তু থাকে, বিশেষ তন্তু। তন্তুটার নাম কি দেখছো? মায়োনিন তন্তু। ঠিক আছে, এখান থেকে আমাদের এতটুকুই পড়া, আর কিছু পড়ার নাই। এদের কাজ কি? কাজ হচ্ছে আবরণ তৈরি। যেহেতু সে মিউকাস দানা ধারণ করে, তাহলে সেই রসটা নিঃসৃত করে, এবং মিউকাস দানা থেকে যে রস নিঃসৃত হয় সেটাই আসলে ওই যে কিউটিকল জিনিসটা গঠন করে। তারপর যেটা বললাম যে দেহকে পিচ্ছিল রাখে, মিউকাস জিনিসটা কাজই হচ্ছে পিচ্ছিল রাখা। কোর্সিকাতে এরা নিডোব্লাস্ট ধারণ করে। আচ্ছা, প্রবর্ধন গুলো সংকোচন প্রসারণের মাধ্যমে। আচ্ছা, যেহেতু পেশি এবং পেশির ভেতরে থাকে তন্তু, তাহলে ওদের পেশির কাজই হচ্ছে সংকোচন প্রসারণ করা। সংকোচন প্রসারণের মাধ্যমে চলন করা, এবং চলন আলটিমেটলি তোমার খাদ্য গ্রহণ বা প্রতিরক্ষা, এগুলা ফাংশনের কারণেই ওদের চলতে হয়। আর কি, দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে। আর মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে অংশ নেয়, এটা একটা ইউনিক কথা। ঠিক আছে, শ্বসনের কথাটা। তাহলে আমরা একটু রিক্যাপ করি, এখানে কি কি পড়লাম। যে প্রথম হচ্ছে পেশি এবং আবরণী, নাম থেকে তুমি দুটা ফাংশন বলে ফেলতে পারবা, যে সে আবরণ দেয়, তারপর হচ্ছে সে পেশির মতো চলন করে এবং খাদ্য গ্রহণে সাহায্য করে, সংকোচন প্রসারণ করে। আবরণীর সাথে কিন্তু মিউকাসের কথাটাও রিলেটেড। মিউকাস দ্বারা নিঃসৃত কিউটিকল গঠনে অংশ নেয় এবং দেহকে পিচ্ছিল রাখে। নিডোব্লাস্ট ধারণ করে, আর হচ্ছে শ্বসনে অংশ নেয়। এরপর আসি আমরা ইন্টারস্টিশিয়াল কোষ। এরা হচ্ছে দেখো, এই যে সরু সরু কিছু ফাঁকা জায়গা থাকে না, এই যে নিচের সরু জায়গাটা, এইখানে থাকে ইন্টারস্টিশিয়াল কোষ। এবং এদের এক কোষের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস আছে। ছবিটা খেয়াল করো ভালো করে, অনেকগুলা নিউক্লিয়াস। আমরা কিন্তু পেশি আবরণী কোষে পড়ছিলাম যে একটা মাত্র বড় নিউক্লিয়াস থাকবে, বাট ইন্টারস্টিশিয়াল কোষে অনেকগুলা ছোট ছোট নিউক্লিয়াস থাকে। এবং এদের বিশেষত্বই হচ্ছে যে এরা বিভিন্ন আকৃতির হতে পারে, গোল, ডিম বা ডিম কোনা, যা কিছু হতে পারে। আচ্ছা, এদের সম্মিলিত ভাবে হাইড্রার হাইপোস্টোমের নিচের দিকে একটা বৃদ্ধি এলাকা গঠন করে। কোষগুলো সম্মিলিত ভাবে হাইপোস্টোমের নিচে, হাইপোস্টোম কোন জায়গাটা বলতো? হাইপোস্টোম ছিল হচ্ছে মুখছিদ্রের ঠিক নিচের অংশটুকু। এটা মনে করো হাইড্রা, এখানে মুখছিদ্র, এখানে কোর্সিকা। তাহলে এই জায়গাটা হাইপোস্টোমের ঠিক নিচে, মানে কলসির গলার মতো যে জায়গাটা, ওই জায়গাটায় একটা বৃদ্ধি এলাকা গঠন করে। তার মানে ওখানে প্রচুর ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। ইন্টারস্টিশিয়াল কোষের কাজই হচ্ছে অন্য কোষে পরিণত হওয়া এবং পরিণত হয়ে বৃদ্ধি করা। কাজ কি? অন্য যে কোনো ধরনের বহিঃকোষীয় বহিঃত্বকীয় কোষে পরিণত হয়। আচ্ছা, পুনরুৎপত্তিতে লাগে, মুকুল সৃষ্টিতে লাগে। আর দেখো, প্রতি 45 দিন অন্তর হাইড্রার দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই কথাটার মানে কি? মনে করো যে আজকে ডে 1, ঠিক আছে, আজকে ডে 1 তোমার বডিতে, সরি হাইড্রার বডিতে একটা পেশি আবরণী কোষ জন্মাইলো। সেটা 45 দিন ধরে বিভিন্ন ফাংশন করতে 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 ওই কোষের এক সময় বয়স হয়ে যাবে এবং ওর ফাংশনটা লস হয়ে যাবে। ওই কোষটাকে তখন ওর আর প্রয়োজন হবে না, ওই কোষটা মরে যাবে ধীরে ধীরে। ওই কোষ মরে গেল, এরপরে ওর জায়গাটা কি ফাঁকা থাকবে? থাকবে না। ওইটা হচ্ছে একটা ইন্টারস্টিশিয়াল কোষ, ওই জায়গাটায় পরিণত হয়ে বৃদ্ধি পেয়ে ঠিক ওই জায়গাটায় ওই রকমই আরেকটা কোষ তৈরি করে দিবে। তাহলে তুমি যদি আজকে একটা হাইড্রাকে দেখো এবং 45 দিন পর সেই সেম হাইড্রাটাকে দেখো, তাহলে দেখবা যে হাইড্রার বডিতে 45 দিন আগে যা যা কোষ ছিল সবই নতুন হয়ে গেছে। ঠিক আছে, এবং এই কাজটাকে করে ইন্টারস্টিশিয়াল কোষ করে। এবং একটা কোষ যে অন্য অনেক ধরনের কোষে পরিণত হতে পারে, কোষের এই বিশেষ ক্ষমতাটাকে বলা হয় টটিপটেন্সি, বা কোষকে বলা হয় টটিপটেন্ট। ঠিক আছে, টটিপটেন্ট কথাটা একটু জেনে রাখবে, এটা একটা নতুন শব্দ। এরপর সংবেদী কোষ। সংবেদী সম্পর্কে আমি বলছি যে আমাদের যেরকম চোখ, নাক, কান থাকে, ওদের সেরকম কিছু কোষ থাকে। সেই কোষগুলা কই থাকে বেশি, এটা তোমার জানতে হবে। কোথায় বেশি থাকে? কোর্সিকায় বেশি থাকে, খুব স্বাভাবিক। কোর্সিকা ওদের অনেকটা হাত পায়ের মতো, তোমার হাতের আঙুলে সবচেয়ে বেশি সেন্সেশন থাকে, কারণ ওটাই তুমি আগায় দিতে পারো। তুমি টাচ করে দেখতেছো যে জায়গাটা ঠান্ডা না গরম,
তুমি ছোট্ট করে আঙুল দিয়ে টাচ করে দেখতেছো যে খাবারটা ঠান্ডা হয়েছে না গরম হয়েছে, তাই না? এইরকম মানে ওটা হচ্ছে তোমার ফুল বডি কোথাও একটা পৌঁছানোর আগে ওই জায়গাটা পৌঁছে যাচ্ছে। এদের কোষিকাটা অনেকটা এরকম। তাহলে কোষিকাতে সংবেদী কোষ বেশি থাকবে, হাইপোস্টোমে থাকবে, কারণ হাইপোস্টোমে ওর মুখ ছিদ্র থাকে। মুখের কাজ কি? স্বাদ নেওয়া। তুমি একটা খাবার খাবা, ওটা কি আদৌ তোমার খাওয়ার যোগ্য কিনা এটা তো তোমাকে আগে নির্বাচন করতে হবে। তাহলে হাইপোস্টোমে থাকবে। আর কোথায় থাকবে? পাদচাকতির চারদিকে। এটাও প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ পাদচাকতি দিয়ে সে কোনো একটা জায়গায় আটকায় থাকে। তাহলে সে কোন জায়গায় গিয়ে বসবে, সে কোন জায়গাটায় যাবে, এই জিনিসটা ওর আগে সেন্স করে দেখতে হবে যে আমি অমুক জায়গায় গিয়ে আটকায় থাকবো, সে জায়গাটা আমার জন্য ঠিক কিনা, পারফেক্ট কিনা, বা ওইখানে কোনো বিপদ হইতে পারে কিনা, এই জিনিসগুলো সেন্স করতে হবে ওকে। তাহলে দেখো, কোর্সিকা, হাইপোস্টোম এবং পাদচাকতির চারদিকে সংবেদী কোষ বেশি দেখা যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ ইনফরমেশন। আচ্ছা, এর মুক্ত প্রান্ত থেকে সরু সংবেদী রোম বের হয়। এই জিনিসটা আমি আগেই বলছি। কাজ কি? বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা, এবং সেটা কোথায় সরবরাহ করে? স্নায়ু কোষে। এরপর আসি আমরা স্নায়ু কোষ বা নার্ভ সেল। স্নায়ু কোষ হচ্ছে মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত, অনিয়ত আকার বিশিষ্ট। তার মানে এদের নির্দিষ্ট কোনো আকার নাই। দেখো এই ছবিটাতে দেখো অনেকটা তারকার মতো স্টার শেপ টাইপের, কিন্তু এদের নির্দিষ্ট কোনো আকার নেই। একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড, একটা স্নায়ুকোষ আর একটা স্নায়ুকোষের সাথে কানেক্টেড, এবং জালিকার স্নায়ু জালিকা গঠন করে, মানে অনেকটা নেটওয়ার্কের মতো একটা গঠন করে, আমাদের ব্রেইন যেরকম। কিন্তু ব্রেইন কিন্তু খুব কমপ্লেক্স একটা গঠন, অত কমপ্লেক্স বা অত ওয়েল স্ট্রাকচার্ড না, বাট তারপরেও একটা ছোটখাটো ইনফরমেশন প্রসেসিং ওদের বডিতেও হয়। এরপরে আসো গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ বা গ্ল্যান্ড সেল, এগুলো হচ্ছে ক্ষরণকারী দানা বিশিষ্ট এক ধরনের পরিবর্তিত লম্বাকার এপিডার্মাল কোষ। এর ভেতরে যে দানাগুলা থাকে, এই দানাগুলা হচ্ছে যে জিনিসটা ওই প্রাণীটা ক্ষরণ করতে চায়। মনে করো একটা হরমোন, হরমোন গুলো এর কোষের সাইটোপ্লাজমে দানা বেঁধে থাকছে, তাই না? প্রয়োজন মতো যেই সময়টা হরমোন সিক্রেশন দরকার বা এনজাইম সিক্রেশন দরকার, সেই সময়টা সিক্রেশনটা হবে। তাহলে এরা কি করে? এপিডার্মিসের যে গ্রন্থি কোষগুলো থাকে, ওরা সাধারণত হরমোন বা এনজাইম সিক্রেট করে না। কেন? তুমি মনে করো যে তোমার এপিডার্মিস মানে কি? ওদের বডির বাইরের দিকটা, তাই না? আমাদের হরমোন, এনজাইম, এই জিনিসগুলো কিন্তু বডির ভেতরের প্রসেসের জন্য দরকার হয়, বাইরে কিন্তু দরকার হয় না। বাইরের দরকার হচ্ছে তোমার কি বলবো, যান্ত্রিক প্রোটেকশন, মেকানিক্যাল প্রোটেকশন। যেমন মিউকাস, মিউকাস হচ্ছে বাইরে থেকে পিচ্ছিল একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে, যাতে করে বাইরের কোনো ক্ষতিকর জিনিস ডিরেক্টলি এফেক্ট করতে না পারে। তাহলে মিউকাস ক্ষরণ করে এই জায়গাটায়। আরেকটা কি করে? বুদবুদ সৃষ্টি করে। বুদবুদের কথাটা আমরা একটু আগে আরেক জায়গায় পড়ে আসলাম যে হাইপোস্টোমে বুদবুদ সৃষ্টি হয়। তার মানে হাইপোস্টোমের আশেপাশেও কিন্তু ক্ষরণ কোষ বেশি থাকে, মানে মানে গ্রন্থি কোষ যেটা, সেটা বেশি থাকে, কারণ হাইপোস্টোমেই তো মেনলি বুদবুদটা সৃষ্টি হয়। আচ্ছা, মুখছিদ্রে গ্রন্থি কোষ ক্ষরণ খাদ্য গলাধঃকরণে সাহায্য করে। এটা অনেকটা আমাদের লালা গ্রন্থির মতো। আমাদেরও যেমন মুখের চারপাশে বিভিন্ন ধরনের লালা গ্রন্থি থাকে, ঠিক একই রকম ভাবে এই হাইড্রারও মুখছিদ্রের চারপাশে গ্রন্থি কোষ থাকে, যেটা ওদের খাবারটাকে ইজিলি গলধঃকরণ করতে হেল্প করে। এরপরে হচ্ছে জনন কোষ। জনন কোষ হচ্ছে জননাঙ্গে অবস্থান করে। জনন কোষ দুই ধরনের, শুক্রাণু, ডিম্বাণু। পরিণত শুক্রাণুতে অতি ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত একটি স্ফীত মস্তক। আচ্ছা, এদের শুক্রাণুর স্ট্রাকচারটা অনেকটা অন্যান্য প্রাণীর শুক্রাণুর স্ট্রাকচারের মতোই, ঠিক আছে? যে ওদের একটা মস্তকটা অনেক বড় থাকবে, একটা মধ্যখণ্ড থাকবে, সেখানে একটা সেন্ট্রিওল থাকবে, আর লম্বা লেজ থাকবে যে চলনক্ষম। আর পরিণত ডিম্বাণু হচ্ছে একটা বড় সেল, গোল, সাথে তিনটা পোলার বডি থাকে। ঠিক আছে, পোলার বডি আসলে কি? পোলার বডি জিনিসটা হচ্ছে যে, তুমি তো জানো যে শুক্রাণু বা ডিম্বাণু এরা কি কোন সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হয়? মেয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হয়। এবং মেয়োসিস সেল ডিভিশনের একটা বিষয় তোমরা অলরেডি পড়ে আসছো হোপফুলি, যে মাতৃকোষ থেকে যখন মেয়োসিস সেল ডিভিশন হয় তখন চারটা কোষ তৈরি হবে। তো শুক্রাণুর ক্ষেত্রে যেটা হয় যে চারটা কোষ থেকেই চারটা মানে পূর্ণাঙ্গ শুক্রাণু তৈরি হয়, মানে ডিম্বাণু আসলে সংখ্যায় এবং পরিমাণে কম তৈরি হয়, ঠিক আছে? পরিমাণে কম তৈরি হয়। এবং ডিম্বাণুর ক্ষেত্রে দেখা যায় কি, একটা যদি মাতৃকোষ মিওসিসের মাধ্যমে যায়, তখন যে চারটা ডিম্বাণু তৈরি হওয়ার কথা, সেই চারটার মধ্যে একটা আসলে বড় ডিম্বাণু তৈরি হয়।
বাকি তিনটা ছোট কোষ হয়, যে কোষগুলো আসলে পূর্ণাঙ্গ একটা ডিম্বাণু গঠনে অক্ষম। ওদের নিউক্লিয়াস থাকে, সবই থাকে, বাট ওরা আসলে পুষ্টিটা পায় না সেভাবে। মানে চারটার মধ্যে যে কোনো একটা কোষ পুষ্টি পেয়ে মানে সুন্দর মতো বড় হয়, বাকিগুলো হয় পোলার বডি। ঠিক আছে? এই এই জিনিসটা মানে এই কনসেপ্টটা অনেকবার আসবে। আমরা যে এখন হাইড্রার পড়াশোনা করতেছি, এখন আসবে শুধু তাই না, আমরা যখন হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো তখন এই বিষয়টা আসবে। মানে প্রাণী জগতে ব্যাপারটা এভাবেই কাজ করে, যে ডিম্বাণুটা সাধারণত চারটার মধ্যে যে কোনো একটা টিকে থাকে, বাকিগুলো ধ্বংস হয়ে যায়। আচ্ছা, এরপরে আসি 7 নাম্বার, সেটা হচ্ছে নিডোসাইট। নিডোসাইট হচ্ছে, আমি বলছিলাম যে নিডারিয়া যেই ফাইলাম আছে ওদের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এই বিশেষ ধরনের নিডোসাইট কোষ। এটা কোথায় থাকে? পদতল ছাড়া বডির সব জায়গায় থাকে, তবে কোর্সিকার যে পেশি আবরণী কোষ থাকে না, তার ফাঁকে ফাঁকে বেশি থাকে। কোর্সিকা পড়ার সময় আমরা কি পড়লাম, যে নেমাটোসিস ব্যাটারি থাকবে এবং কোষ থাকবে। এখন আমরা আসি নিউরোসাইটের বিশেষত্বটা। নিউরোসাইট সম্পর্কে খুবই ডিটেল একটা পড়াশোনা আছে আর একটু সামনে যায়। ও আচ্ছা, আদর্শ নিউরোসাইটের গঠন তো এখানেই আছে, আর একটু সামনে না, ওটা মনে হয় আমরা নেক্সট দিন করবো। হ্যাঁ, আজকে একটু হালকা ডিসকাশন করে নিই। সেটা হচ্ছে নিউরোসাইটটা অনেকটা মনে করো যে কি বলবো, এরকম একটা কোষ থাকে, এই কোষের ভেতরে আর একটা গহ্বর থাকে, এই গহ্বরে থাকে বিষাক্ত তরল পদার্থ। এই বিষাক্ত তরল পদার্থটা কেন থাকে? সে যাতে কোনো একটা শিকার ধরে শিকারকে অবশ করতে পারে, এবং কোন একটা অ্যাটাকিং প্রাণী মনে করো একে অ্যাটাক দিচ্ছে, তখন সে আত্মরক্ষা করতে পারে বিষাক্ত জিনিসটা দিয়ে। এখন সেটাকে বিষাক্ত জিনিসটা ওই যে যাকে সে ঘায়েল করতে চায় তার গায়ে কিভাবে প্রবেশ করাবে, তার জন্য এখানে একটা সিরিঞ্জের মতো জিনিস থাকে। কিন্তু সিরিঞ্জটা আমরা যেরকম নর্মাল ইনজেকশনের সিরিঞ্জ দেখি যে শক্ত লম্বা একটা জিনিস, ওরকম না, ওটা হচ্ছে সুতার মতো, এখানে গুটানো থাকে এরকম স্প্রিং এর মতো অনেকটা। মনে করো স্প্রিং কে তুমি বসায় রাখছো, এখানে ঢাকনা দিয়ে রাখছো, একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম হচ্ছে অপারকুলাম। ঠিক আছে? ঢাকনা অপারকুলাম নামটা কিন্তু আমরা এর আগের দিন পড়ছিলাম। অ্যাক্টিনোপটেরিজ যে 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 মাছের কান করতে যে ঢাকনাটা থাকে ওটাকেও অপারকুলাম বলে। তো এদের এই ঢাকনাটাকে বলে অপারকুলাম। আর এই পাশে একটা, সরি, এই পাশে একটা সরু কাঁটার মতো জিনিস থাকে, কাঁটাটাকে বলা হয় নিডোসিল। নিডোসিল, এই কাঁটাটা হচ্ছে একটা সংবেদনশীল জিনিস। ঠিক আছে? এই কাঁটার এখানে সে যখনই বুঝতে পারবে যে শিকার আসছে পাশে, অথবা একটা অ্যাটাকিং কিছু আসছে পাশে, আমার এখন কাজ করতে হবে, তখন ঠাস করে এই ঢাকনাটা খুলে যাবে খুবই দ্রুত। ঢাকনা খুলে যাওয়ার মেকানিজমটা আমরা নেক্সট দিন পড়বো। ঠাস করে ঢাকনাটা খুলে যাবে, আর এইখানে যে গুটায় রাখছিল সে তার সিরিঞ্জটাকে, সেই সিরিঞ্জটা খুবই দ্রুত এইরকম করে বের হয়ে যাবে, বের হয়ে যে যে শিকার আছে শিকারের গায়ে ফুটাই দিবে, এবং এই কম্পার্টমেন্টে যে তরল পদার্থটা ছিল সেই তরল পদার্থটা এর গায়ে ইনজেকশন করে ঢুকানোর মতো করে ঢুকাই দিবে। বুঝছো কত ভয়ঙ্কর একটা জিনিস? তাহলে এই জিনিস মানে এই পুরো সেলটার নাম হচ্ছে নিডোসাইট। ঠিক আছে? তাহলে নিডোসাইটের গঠনটা আমরা একটু পড়ি। কোষগুলো কিরকম, গোল ডিম্বাকার বা পেয়ালার মতো, নিচের দিকে নিউক্লিয়াস থাকবে, এই যে এখানে একটা নিউক্লিয়াস থাকবে নিচের দিকে, দ্বৈত আবরণ বিশিষ্ট বড় কোষ। এই যে মনে করো বাইরে একটা আবরণ, সেই আবরণের মধ্যে নিউক্লিয়াস থাকবে, হাবিজাবি যা যা থাকার থাকবে, আর ভেতরে আর একটা ছোট কম্পার্টমেন্ট যেখানে আমি বললাম যে বিষাক্ত তরলটা থাকবে, তরলটার নাম হচ্ছে হিপনোটক্সিন। এই যে দেখো তরলের নাম লিখছে হিপনোটক্সিন, তারপরে এটা একটা বিষাক্ত রস। হ্যাঁ,
বিষাক্ত রসটা হচ্ছে যে জায়গাটায় থাকবে সেই ক্যাপসুলটার বাইরেতে আর একটা মেমব্রেন থাকে, মানে ঢাকা থাকে আর কি। এই যে ক্যাপসুলটা, আচ্ছা এই যে কাঁটার মতো, এই যে দেখো কোষের মুক্ত প্রান্তে ক্ষুদ্র দৃঢ় সংবেদী নিউরোসিল এবং নিউরোসিল হচ্ছে এই কাঁটাটা, আর অভ্যন্তরে গহ্বর ও পেঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। এই যে আমি যে সিরিঞ্জের কথা বললাম, যেটা সুতানো গুটানো সুতানো সুতার মতো থাকে, ঠিক আছে, গুটায় রাখা সুতার মতো থাকে, এই সিরিঞ্জটাকে বলা হচ্ছে, বা এই সিরিঞ্জ যুক্ত যেই কম্পার্টমেন্টটা পুরো জিনিসটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। আচ্ছা, গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা। আদর্শ নেমাটোসিস্টের সুতার গোড়ায় 3টি বড় কাঁটার মতো বার্ব থাকে। আমরা এখানে ছবিটা দেখি, এই যে দেখো সুতাটা খুলে দেওয়ার পরে এই যে এরকম দেখতে হয়, ডান পাশের ছবিটার মতো দেখতে হয়, ঠিক আছে। সুতাটা খুলে দেওয়ার পরে ডান পাশের ছবিটার মতো দেখতে হয়, এবং এর গোড়াটায় একটা শক্ত জায়গা থাকে, শক্ত সবুজ কালার যে জিনিসটা, এই জায়গাটাকে বলা হয় বাট বা শ্যাফট, ঠিক আছে। এবং সেখানে 3টা কাঁটা থাকে। এখানে তুমি যেই ভিউ থেকে দেখছো সেখানে 2টা কাঁটা দেখা যাচ্ছে, সেই কাঁটাটাকে বলা হচ্ছে বার্ব। ছোট ছোট কিছু মানে কাঁটা থাকে, সেগুলোকে বলা হয় বারবিওল। আমি তোমাদেরকে একদিন বলছিলাম যে যে কোনো একটা শব্দ, সাধারণত বায়োলজিক্যাল টার্ম গুলোতে একটা শব্দ সেটার সাথে ইওল বা ওল যুক্ত করলে আমরা ওইটার ছোট ভার্সন বোঝাই। যেমন আর্টারির সাথে আর্টারিওল, আর্টারিওল মানে ছোট আর্টারি, বারবিওল মানে ছোট বার্ব বা ছোট কাঁটা। এই যে দেখো অপারকুলাম খুলে গেছে। আচ্ছা, তারপরে কি বলছে, পরিস্ফুটনরত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলে। মানে একটা নিডোসাইট সে এখনো পরিণত হয়নি, মানে ইন দা প্রসেস অফ গ্রোয়িং, তখন ওকে বলা হয় নিডোব্লাস্ট। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, আমি শুরুতেই বলছিলাম যে ইনজেকশন ফুটায় অজ্ঞান করা শিকারকে, শিকারকে অসাড় করা। অসাড় করলে তো শিকার আর নড়াচড়া করবে না, তখন সে ইজিলি কর্ষিকা দিয়ে পেঁচায় ধরে মুখের মধ্যে মানে খাবার খেয়ে ফেলতে পারবে। চলনে সাহায্য করা, আত্মরক্ষা, এরপরে কোনো বস্তুকে আঁকড়ে ধরার কাজ। নিডোসাইটের শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, মানে কার কি ধরনের নিডোসাইট আছে এর বেসিসে কিন্তু আমরা কিছু শ্রেণীবিন্যাস করতে পারি। তাহলে আজকে আই থিংক এই পর্যন্তই ঠিক আছে। আহ আদর্শ নিউরোসাইটের গঠন, এই জায়গাটা তোমরা একটু রিডিং দিবা, আমি এই জিনিসটা পড়াই ফেলছি অলরেডি। আবরণ দেখো, দ্বিস্তরী আবরণ পড়াইছি। 2টা স্তরের মাঝখানে কি থাকে, দানাদার সাইটোপ্লাজম। এই যে গোলাপি অংশটা হচ্ছে 2টা স্তরের মাঝখানের অংশটা, এবং গোড়ার দিকে নিউক্লিয়াস থাকে, এই যে নীল কালারের নিউক্লিয়াস। নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট হচ্ছে এই যে ভেতরে হলুদ যেই কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টের পুরো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। ওর ভেতরে হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি? প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। তারপরে যে বাট বা শ্যাফ বারবিওল, এগুলা জিনিস আমি নিজে ছবি থেকে পড়াই দিছি, তোমরা এগুলা সুন্দর মতো লাইন বাই লাইন রিডিং পড়ে ফেলবা। অপারকুলাম, নিডোসিল এগুলা বলছি। পেশিতন্তু এবং ল্যাসো, এইখানে দেখো যে এদের যে সাইটোপ্লাজম আছে গোলাপি অংশ, এখানে কিছু পেশি তন্তু থাকে, ঠিক আছে, এবং একটা পেঁচানো সুতার মতো জিনিস থাকে যেটাকে বলা হয় ল্যাসো। এইটুকুই আর কি। তাহলে নেমাটোসিস্টের প্রকারভেদ এই জিনিস থেকে আমরা তাহলে নেক্সট দিন পড়বো। আজকে কত তারিখ? 30 এপ্রিল। আজকে এই পর্যন্ত পড়া হলো। সবার হোমওয়ার্ক থাকলো হচ্ছে তোমার ওই যে ইয়াটা, গ্যাস্ট্রোডার্মিস না তো এপিডার্মিসের যে স্ট্রাকচার, এই যে এই ছবিটা, আমি কালকে সবার হোমওয়ার্ক দেখতে চাই লিটারালি। আজকে ক্লাসে কয়জন আছো আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি। কেউ অ্যাটলিস্ট এটা বলতে পারবা না যে আপু শুনি নাই বা জানতাম না, ঠিক আছে। আর বাকি যারা নাই ওদেরকে জানাই দিবা। অনেকে ক্লাসের শুরুতে ছিল, এখন হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছো, বাকিরা জানাই দিবা। কালকে সবাই মাস্ট হোমওয়ার্কটা দিয়ে দিবা, পেন্সিল দিয়ে আঁকবা, এবং বই যেরকম করে মার্কিং করা আছে সেরকম করে মার্কিং করবা, মানে লেভেলিং করবা। হোমওয়ার্কটা দিবা। আর নেক্সট ক্লাস বলতে কি, নেক্সট মঙ্গলবার তোমাদের এক্সাম হবে। আমি আর ক্লাস দিব না নেক্সট মঙ্গলবারে, ঠিক আছে। অথবা এক্সাম দিয়ে লাস্টের দিকে যদি টাইম পাওয়া যায় সে একটু নিতে পারি।
হ্যাঁ, নট শিওর, সম্ভবত ক্লাস হবে না নেক্সট মঙ্গলবারে ফার্স্ট চ্যাপ্টারের উপর এক্সাম হবে, সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি জানি এখন যদি জিজ্ঞেস করি যে কোশ্চেন আছে কিনা, কেউ কিছু বলবা না, কারণ প্রথমবার পড়ে আসলে বোঝা যায় না কোশ্চেন কি বা আমি কোন জায়গাটা বুঝিনি। তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবা যে কোথায় বুঝতে অসুবিধা। প্লাস যেহেতু তোমরা এই উইকে ফার্স্ট চ্যাপ্টারটা পড়বা, ওই চ্যাপ্টারেও যদি কোনো সমস্যা থাকে আমাকে টেক্সট করবা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।